নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস সবসময় সুস্থ ও সুন্দর জীবনের সাথী। ডক্টর প্লাস চায় আপনারা সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সুস্থ থাকাটা মানুষের জীবনের জন্য যেমন প্রয়োজনীয়, তেমন নিজেকে সুন্দর দেখানোটাও অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে, কারণ তার সাথে কোথাও গিয়ে জড়িয়ে থাকে মানুষের কনফিডেন্স। আর সেই কনফিডেন্স মানুষকে জীবনের পথ চলতে, এগিয়ে যেতে অনেকটা হেল্প করে। আর সেই জন্যই আজকে আমাদের একটি বিশেষ আলোচনার বিষয়, সেটি হচ্ছে অ্যান্টি এজিং অ্যান্ড হেয়ার ফল। অ্যান্টি এজিং অ্যান্ড হেয়ার ফল নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে বলি, এই এজিং এই বিষয়টি কি? বার্ধক্যজনিত প্রকৃতিগত কারণে একটা সমস্যা তো মানুষের জীবনে আসবেই, সেটা তো প্রকৃতির দেওয়া, প্রকৃতির উপাদান, তো সেটা প্রত্যেক মানুষের জীবনেই একদম সত্য বলা চলে। কিন্তু এজিং এটা যখন আগে চলে আসে, বয়সের আগে যখন বার্ধক্য চলে আসবে, বা নিজেকে দেখতে খুব মনে হবে যে না, আমার নিজেকে দেখতে ভালো লাগছে না, আয়নার সামনে দাঁড়িয়ে আমি কনফিডেন্স পাচ্ছি না, তখনই কিন্তু আমি জীবনে চলার পথে হোঁচট খাওয়া শুরু হবে। সেই কারণে নিজেকে অনেক বেশি কনফিডেন্ট দেখানোর জন্য, নিজেকে সুন্দর দেখানোর জন্য এই যে এজিং, এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ আজকাল অনেক মানুষের জীবনে এই এজিং এর সমস্যাটা চলে এসেছে। আর হেয়ার ফল তো আমার আপনার 5টা মেয়ের মতো প্রত্যেকের জীবনেই বোধহয় রয়েছে। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজ রয়েছেন এমডি ডার্মাটোলজিস্ট ডক্টর ঐন্দ্রিলা দত্ত। অনেক স্বাগত ঐন্দ্রিলা ম্যাম আপনাকে। নমস্কার। আমাদের আজকে আলোচনার বিষয়টাই হচ্ছে অ্যান্টি এজিং ইন হেয়ার ফল। প্রথমেই জিজ্ঞাসা করব যে এই যে এজিং, এই বিষয়টা খুব আগেও চলে আসছে। এখন অনেক মানুষের মধ্যেই দেখা যায় যে বয়সের আগেই বার্ধক্যের একটা ছাপ পড়ে যাচ্ছে, রিঙ্কলস দেখা যাচ্ছে, বা নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না, আমাকে হয়তো দেখতে ভালো লাগছে না। এই যে এজিংটা, এটা এগিয়ে আসার কারণ কি? স্টার্ট করি প্রথমেই যে আমাদের আগের পিঢ়ির বা আগের জেনারেশনে যেমন বয়সের বিভিন্ন ছাপ বলতে যেটা বোঝায়, চুল সাদা হয়ে যাওয়া, ভাঁজ পড়া, রিঙ্কলস পড়া, সেটা যেমন আমাদের মোস্টলি 30, 40, 50 বছরে অতটা দেখা যেত, এখন সেটা নেই। তার সব থেকে বড় কারণ আমরা একটা জেনারেশনে পড়ি যেখানে খুব ব্যস্ততম লাইফ, নিজেকে আমরা অতটা টেক কেয়ার করার সময় পাই না। We are all under the rat race and lifestyle modification changes, আমাদের খাওয়া দাওয়া, ডায়েটের পদ্ধতি এবং কাজের কারণে হোক বা যেই সূত্রেই হোক, জল কম খাওয়া, পরিমাণ মতো ফল মূল সবজি এগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে, এবং অনেকটা মেন কারণ যেটা খুব ইম্পর্টেন্ট, প্রসেসড ফুড এবং অলরেডি মেড খাবার বা বাইরে থেকে খাবার খাওয়া। একটা খাবার যখন বাইরে তৈরি হচ্ছে, 7-8 ঘন্টা পড়ে আছে, এবং কাজের দরুন হোক বা যেই হোক, সেটাকে আমরা যখন কনজিউম করছি এবং সেটার নিউট্রিশনাল ভ্যালুটা না জেনে আমরা কনজিউম করছি শুধু পেটটা ভরানোর জন্য, সেটা কিন্তু সব থেকে বেশি রোল প্লে করে আমাদের স্কিন, আমাদের হেয়ারস এবং আমাদের নেলসে। টু বি অনেস্ট, আমাদের লাইফে যখন খুব স্ট্রেসও থাকে, সেটা কাজের রিলেটেড হোক কি ফ্যামিলিগত কারণে হোক, যেইভাবে হোক, আমাদের কিন্তু সবার আগে ছাপ পড়ে চামড়া ডাল হয়ে যায়, চামড়ায় ভাঁজ আসতে থাকে বা চামড়া উঠতে থাকে, নেলসের যে মাথাগুলো থাকে, যে কিউটিকলস বা মাথাগুলো, সেগুলো উঠতে থাকে, যেটা আমরা অনেকটাই ভিটামিনের ডেফিসিয়েন্সি বলে জানি। বাট তার প্রথম শুরুটা হয়তো কোথাও থেকে হচ্ছে যেখানে আমরা নিজেদের যত্ন নেওয়াটা বন্ধ করে দিচ্ছি। বা অনেক সময় দেখা যায় যে বাচ্চা হওয়ার পর আমরা বলি এগুলো তো কমন, এগুলো তো হবেই, কারণ মা নিজের যত্নটা কোথাও একটা অনেকটা পিছিয়ে দিয়ে বাকিদের যত্নটা নিচ্ছে। সর্বপ্রথম কারণ হচ্ছে সেটা। সেকেন্ড কারণ হচ্ছে একটা রুটিন মেনটেন না করা। এখন জেনারেশনে মোস্ট অফ দ্য পেশেন্ট আমি যে ডিল করি, তারা সবাই সব সবাই জানে গ্লাইকলিক অ্যাসিড কি, রেটিনল কি এবং ময়শ্চারাইজার কি, হয়তো আমার থেকে বেশি হয়তো ব্র্যান্ডের নাম জানেন। এবং সব থেকে বড় দোষ, যেটা ভালো বা খারাপ দুদিকই আছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট। আমাদের যখন কিছু ব্যাপারে কিছু জিজ্ঞাসা থাকে, ইনফ্যাক্ট হয়তো আমিও কখনো কখনো সবার আগে হয়তো ইউটিউব খুলে দিই বা হয়তো ইনস্টাগ্রাম বা ফেসবুক খুলে দিই এবং শুনে নিই যে এটা করলে এটা ভালো হবে, এবং অনেকেই সেটা মানেন। সেই মুখে পুরোনো কালের বেসন, লেবু, কফি লাগানো থেকে শুরু করে সে রেটিনল হোক কি আরো বিভিন্ন ধরনের, এমনও শুনেছি টুথপেস্ট লাগানো হোক, এই হোক, যে তারা শুধু শুনে সেটা করে ফেলে, এবং যেটা দেখছে সেটার পিছনে আদৌ কোনো বিজ্ঞান আছে কিনা, সায়েন্স আছে কিনা, সেটা আদৌ করা উচিত কিনা, সেটার কেউ মাথাটা দেয় না। কোন জায়গা, হ্যাঁ হয়তো আমিও যেমন একটা টিভির পর্দার সামনে এখন বলছি, তো আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন, কার কথা শুনছেন,
তিনি কি আদৌ ওই ব্যাপারে দক্ষ কি দক্ষ না, বা হয়তো দক্ষতা থাকলেও এতগুলো যে প্রোডাক্ট ইউজ করে দেখবেন, হয়তো খুব সচরাচর মানুষ আজকাল না খুব কিনতে ইয়ে করে, মানে এটা ভালো লাগলো কিনে নিলাম, এটা অফার দিচ্ছে কিনে নিলাম, এটা একটু কম দাম কিনে নিলাম, বা এটা এই ইনফ্লুয়েন্সার বলেছে কিনে নিলাম। সেটা আদৌ আপনার দরকার কিনা, বা আপনার এজে বা আপনার স্কিন সেটা রিকোয়ারমেন্ট নিচ্ছে কিনা, সেটা কিন্তু নাহি যে বলছে সে জানে, নাহি আপনি নিজে জানেন। তো সেই বিষয়ে মোটামুটি সমস্ত কিছু লাগিয়ে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে 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 একটা টাইমে যখন স্কিনের মেন লেয়ার গুলো ড্যামেজ হওয়া শুরু হয়ে যায়, তখনই কিন্তু আমরা বলতে থাকি আমার স্কিন খুব সেন্সিটিভ, আমার স্কিনে কিছু লাগানো যায় না। কারণ এত কিছু লাগানো হয়ে গেছে যে টর্চার অলরেডি হয়ে গেছে যে মেইন যে প্রোটেক্টিভ ব্যারিয়ারটা, যেটা সেটাই। স্কিনের যেটা মেইন কাজ, স্কিন কিন্তু আমাদের বডির লার্জেস্ট অর্গান, সমস্ত অর্গানের মধ্যে আমরা সব থেকে অবহেলা স্কিনকে করি, কারণ এটা দেখা যায় চোখে। যেহেতু হার্ট কিডনি দেখতে পাওয়া যায় না, তাই একটু প্যারামিটার এদিক ওদিক হলে সবাই চিন্তিত হয়ে পড়ে। কিন্তু মেইন স্কিনের ফাংশন হলো বাইরের জগৎ থেকে আমাদের শরীরের ভিতরের জগৎকে প্রোটেক্ট করা, এবং প্রত্যেকটা লেয়ারে তার বিভিন্ন কম্পোজিশন আছে, বিভিন্ন পার্ট আছে। সেইটাকেই আমরা যখন নষ্ট করে দিচ্ছি, বা আমরা যখন লেয়ারের কাজগুলোকে নিজের ইচ্ছা মতো জিনিসপত্র লাগিয়ে লাগিয়ে সেটাকে উঠিয়ে দিচ্ছি বা খারাপ করে দিচ্ছি, তখনই কিন্তু প্রবলেম হয় যে অনেকটা বয়সের আগে দেখে মনে হয় যে মাইনার বয়স তো 25 নয়, বাট দেখতে 30 লাগছে, এরকম। আরো একটি বিষয়, এই যে যেমনটা আপনি বললেন যে এই যে বয়সটা তো 25 নয়, মানে হয়তো 25 বছরের একটা মেয়ে, তাকে দেখতে মনে হচ্ছে 28, 29, 30 হয়ে গিয়েছে। এই যে পার্থক্যটা বোঝা যে না এর বয়স 25 নয়, এখানে 30, কি কি ধরনের ছাপ দেখলে আমার মনে হতে শুরু করবে যে না এবার আমার ডক্টরের কাছে যাওয়া উচিত, কারণ আমাকে দেখতে আর 25 বছর বয়সী মনে হচ্ছে না? সেই ছাপগুলো কি কি? সব থেকে প্রথম তো বিভিন্ন একগুচ্ছের জিনিস ইউজ করা নয়, 7 স্টেপস, 8 স্টেপস, 9 স্টেপস স্কিন কেয়ার একদম না। একটা বেসিক যে কোনো বয়সে, অবভিয়াসলি 30 বছর আর 20 বছর ডিফার করে, ইভেন 14 বছরও, বেসিক যেটা দরকার তোমার মতো ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজার ইউজ করে সানস্ক্রিন ইউজ করা, যথাযথ সানস্ক্রিন ইউজ করা, দ্যাটস ইট, দ্যাট ইজ গুড ইনাফ টু টেক কেয়ার অফ ইউর স্কিন। এটা ছাড়া যেটা এই যে বিভিন্ন সাইন্স, যেটা সর্বপ্রথম নোট করা হচ্ছে যে সব লাগাচ্ছ, সব কিছু করছো, 2 ঘন্টা পরে চামড়া আবার সেই একই রকম হয়ে যাচ্ছে, ফেস আবার একই রকম দেখতে হয়ে যাচ্ছে। বা ধরো খুব একটা ছোট জিনিস, যদি স্কিন ভালো না থাকে তার উপরে তুমি যতই দামি মেকআপ প্রোডাক্ট ইউজ করছো, ফুটছে না। আই মিন টু সে, মেকআপ করার পর মনে হচ্ছে মেকআপটা বসছে না, বা ক্র্যাক করছে, বা ছাপ ছাপ মনে হচ্ছে। আরো হচ্ছে ঠোঁটের কোণে বা পেরি ওরাল এরিয়া বা মুখের আশপাশের জায়গাটা, চোখের আশপাশের জায়গাটা যতই কনসিলার লাগাচ্ছ সেই গ্রেইশই দেখতে লাগছে, মানে হয়তো ব্ল্যাক না, বাট জায়গাটা দেখতে মনে হচ্ছে গ্রেইশ। নাম্বার 1। নাম্বার 2, যেটা ওই যে বললাম ফুটে ওঠা, মেকআপ বসছে না, মানে হচ্ছে তোমার স্কিনের লাস্টারটা কমে গেছে বা ওই প্রোটেক্টিভ ব্যারিয়ারটা কমে গেছে। সো স্কিনে হাইড্রেশনের পরিমাণ কম, মানে স্কিনের লেয়ারের ভেতরে আমাদের যে ওয়াটার মলিকিউলস থাকে, যেটা একটা স্কিনকে হাইড্রেটেড রাখে, সেই পরিমাণটা তোমার অনেকটা কমে গেছে। তার সাথে সাথে যদি অতিরিক্ত সান এক্সপোজার হয় বা নাও বা হয়, স্কিন যদি ইন জেনারেল খুব সেন্সিটিভ হয় সানরেজে, তাহলে দেখবে সান স্পট আসতে থাকে, ছোট ছোট হালকা বাদামি রঙের বা লাইট ব্রাউন কালারের স্পটস আসতে থাকে, স্পেশালি দুটো গালে, নাকের ওপর। ইট কুড বি খুব ছোট ছোট, যেটাকে আমরা সোলার লেন্টিজিনোসিস বলি আমাদের ল্যাঙ্গুয়েজে, যেটা ফ্রেকেলস এর মতো দেখতে হয়। আবার অনেকটা টেম্পল রিজিয়ন ধরে আমি আমার ফেসে দেখালে, মানে এই জায়গাটা ধরে এখান অবধি একটা ব্রাউনিশ ছাপ পড়তে থাকে। তারপরেও পিপল আইদার ওভারওয়েট অর ওবিজ অ্যাট 18-19 ইয়ার্সে অন্য কোনো ডিজিজ হচ্ছে কিনা, যেটা টেক কেয়ার না করার জন্য, মেনলি ডায়েট কন্ট্রোল না করার জন্য, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, ওয়েট খুব বেশি, মেটাবলিক ডিসঅর্ডার আছে, তখন আমরা কিছু ব্ল্যাক থিক প্যাচ দেখতে পাই কালো রঙের গলার এখানে, যেটাকে আমাদের মনে হয়, অনেকেই মনে করতে পারে যে নোংরা জমেছে, বাট না, সেটা নয়। তো সেরকম কালো প্যাচ থাকতে পারে, সেরকম সিমিলার জিনিস ফেসেও হতে পারে, ফেসিয়াল অ্যাকান্থোসিস বলে সেটা, হাতের নাকলস কালো হয়ে যেতে পারে। ইন জেনারেল বডি পিগমেন্টেশন আমি বলছি না চেঞ্জ হচ্ছে, বাট জিনিসটা দেখতে ডাল হচ্ছে এবং একটা ব্ল্যাক থিক প্যাচ হচ্ছে, এইগুলো। তারপরেও যদি টেক কেয়ার না করা হয়, তখনও যদি মনে হচ্ছে যে আমি সায়েন্স বুঝতে পারছি না,
বড় জোর যেটা মানে আমি তো গভর্নমেন্ট হসপিটালেও যখন দেখতাম ম্যাক্সিমাম পেশেন্ট যেটা করতো একটু পেরিফেরির দিকে, যে ফর্সা হওয়ার একটা হুম, ক্রিম একটা লাগাচ্ছে, প্রবণতা মানুষের রয়েছে যে প্রচুর ব্রাইটেন আছে, করতে হবে স্কিন, ফর্সা হতে হবে। ফর্সা এবং রেডিলি যেহেতু স্কিন, মানুষ সত্যি মানে পড়াশোনা জানা মানুষও যখন একটা ডাক্তার মানে ফার্মেসিতে যাচ্ছে, ওই মুখ পরিষ্কার হওয়ার ক্রিমটা দিন তো। অ্যান্ড খুব জেনারেলি মানে র্যাম্পেন্ট ওয়েতে কতগুলো আমি নাম মেনশন করেই বলছি, বেটনোবেট, প্যান্ডাম, স্কিন শাইন, গ্লোমেলা, ক্লবজি, বেটনোবেট-জি, প্রচুর এরকম মার্কেটে বিক্রি হয়, ফেয়ার অ্যান্ড ব্রাইট, স্কিন ব্রাইট, হ্যান ত্যান, যেগুলো হচ্ছে পোটেন্ট টপিক্যাল স্টেরয়েড, যেটা আমরা এক্সিমা, সোরিয়াসিস এই ধরনের ডিজিজের ক্ষেত্রে দিচ্ছি, সিভিয়ার ক্ষেত্রে, এবং তারা সেটা নিয়মিত মুখে লাগাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট তুমি দেখতে পাচ্ছ চামড়া পাতলা হচ্ছে, চামড়ায় লাল লাল দাগ হচ্ছে, চামড়ায় লোম উঠে আসছে, গুড়ি 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 বিজি বিজি দানার মতো হচ্ছে, বা যেটাকে আমরা বলি স্কিন র্যাশ হয়ে যাচ্ছে, যাই করছি মুখে পুরো স্কিন র্যাশে ভরে যাচ্ছে, ছোট ছোট খুদি খুদি দানা, কিন্তু তারা পিম্পল নয়। তারপরে হচ্ছে চামড়া প্রচন্ড পাতলা হয়ে যাচ্ছে, এরপরেও চুলকাচ্ছে, মিনস দ্যার ইজ এ সিভিয়ার ইচিং, বা যাই লাগাচ্ছে দে আর স্ক্র্যাচিং দ্য স্কিন। সো এগুলো সবকটাই লক্ষণ যে আইদার ইউ আর নট ইউজিং দ্য রাইট প্রোডাক্ট, ঠিক ইউজ করছেন না, বা যেটা করছেন সেটা আপনার যথাযথ না, বা হয়তো কিছুই করছেন না, এবার করাটা দরকার। আর তার জন্যই ডার্মাটোলজিস্টরা রয়েছেন, একদম। ডক্টর প্লাসে ডার্মাটোলজিস্টরা রয়েছেন, তাদের কাছে আসতে হবে, প্রপার একটা স্কিন কেয়ার রুটিন বানাতে হবে। একদম। আমি আরো একটা প্রশ্ন, যে খাদ্যাভ্যাস একটা খুব সিভিয়ার রোল প্লে করে আমাদের ওই লাইফস্টাইলটাই, ভীষণভাবে। আমার স্কিন কেমন দেখাবে, আমি কতটা সুস্থ থাকবো, আমাকে কতটা কনফিডেন্ট দেখাবে, সেটার উপর। প্রত্যেক দিনের যেমনটা আপনারা শুরুতে বললেন যে এখন লাইফটাই এত বিজি হয়ে গেছে যে মানুষ বাইরের খাবার প্রচন্ড বেশি খেতে হয়, প্যাকেজড ফুড খুব বেশি খেতে হয়, সেক্ষেত্রে এই খাবার তো খেতেই হচ্ছে, তার একটা প্রভাব স্কিনের ওপর পড়ছে। তারপর যখন আমি ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছি, ডার্মাটোলজিস্টকে আমি যদি জিজ্ঞাসা করি যে আমার খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন যেটা আনলে হয়তো আমার স্কিন ভেতর থেকে ভালো থাকবে, সেই পরিবর্তনটা কি? ডায়েট কিন্তু খুব বড় রোল প্লে করে, শুধু স্কিনের ক্ষেত্রে নয়, স্কিন, হেয়ার, আমাদের লিভার, আমাদের কিডনি, হার্ট, প্রত্যেকটা মেজর অর্গানের ওপর আমরা যা খাই আমরা আদপে তাই, ঠিক আছে। এবারে কাজের প্রেশার, আজকের একজন পুরুষ মানুষ হোক কি মহিলা হোক সবাই কাজ করছে, এবং প্রত্যেকেরই যা সিস্টেম ইন্ডিয়ান সোসাইটিতে 12 ঘন্টা বাইরেই থাকছে, আমিও বাইরেই থাকি, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব ঘরের খাবার খাওয়া, এবং পাতি খাবার, হয়তো জিনিসটা খুব বোরিং হতে পারে, হয়তো রোজই ভাত ডাল সবজি আর একটা মাছ বা এগুলো খাচ্ছি, বাট যত বোরিং তত বেটার, 1 নম্বর। 2 নম্বর, প্রোটিন কন্টেন্টটা একটু ঠিক রাখবেন। আমাদের বাঙালিদের বা ইন্ডিয়ান যে ডায়েট, সেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রচুর বেশি থাকে, সেটা কিন্তু ঠিক প্রপোর্শন নয়। নিয়ম অনুযায়ী মোটামুটি একজন ওজন যদি আমি একজনের ধরি 70-80 কেজি বা 60 কেজি 50 কেজি, মিনিমাম 50 থেকে 60 গ্রামের প্রোটিন খেতে হবে। আমরা যে মাছ খাই, 1 পিস মাছ খাই, সেখানের আলটিমেট প্রোটিন কিন্তু ঢোকে, মানে রুই কি কাতলা হোক, 12 থেকে 13 গ্রাম, which is not sufficient for the entire day. তো এবার কোথা থেকে প্রোটিন নিতে হবে? হয়তো একটা বিকেলের স্ন্যাক্স আপনি করলেন ছোলা, স্প্রাউটস, তাতে কিন্তু অনেকটা প্রোটিন আছে, এবং বিভিন্ন ধরনের মিক্সড গ্রেনস নিতে পারেন। 1 নম্বর, নাটস নিতে পারেন, মানে আমাদের খিদে পেলেই আমরা হয়তো একটা রোল খেয়ে নিচ্ছি, ইনস্টেড অফ দ্যাট কিপিং নাটস, বিভিন্ন ধরনের বাদাম, চিনি বাদাম হোক, আখরোট হোক, এই হোক, 1 মুঠো খেলেন যথেষ্ট, পেট কিন্তু খুব ভালো ভরে যায়, এবং বাদামে ভালো পরিমাণে আপনার ফ্যাটি অ্যাসিডস থাকে, যেটা স্কিন বা হেয়ারের কিন্তু একটা প্রোটেক্টিভ লেয়ারে কাজ করে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যত আপনার খাবার কালারফুল হবে, আমরা বলি দ্যাট অ্যাজ কালারফুল অ্যাজ ইয়োর প্লেট ইজ, ইটস গুড ফর ইয়োর স্কিন। যত কালারফুল থাকবে এবং যতটা সম্ভব খুব বেশি রান্না করা না হোক, মানে স্যালাডের দিক থেকে হোক, ফ্রুটসের দিক থেকে হোক, রেড, ইয়েলো, গ্রিন, যত কালারফুল থাকবে, পার্পল, মানে পার্পল ক্যাবেজ হোক বা আঙুর হোক, বেদানা হোক, শসা হোক, পেয়ারা হোক, খুব বেশি পরিমাণে পেয়ারায় ভিটামিন সি থাকে, এইগুলোকে ইনকর্পোরেট করতে হবে। যদি সবকিছু একসাথে না সম্ভব, অ্যাটলিস্ট স্টার্ট উইথ 1 ফ্রুট আ ডে। খুব ইম্পর্টেন্ট। থার্ড, কোনো রকম সুগার একদম কাট ডাউন করে দেওয়া যতটা পসিবল। বি ডায়াবেটিক অভ্যাস থাকে, আমার নিজেরও আছে, সকালবেলা উঠে 1 কাপ চা দরকার আছে, আমিও খাই, চায়ের ক্ষেত্রেও চিনি বাদ দিতে হবে। আমিও খাই, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, এবং তাতে আমার কোনো ক্ষতি হয় না। আমি এককালে প্রচুর চকলেট খেতাম,
আর খুব পেস্ট্রি এখনো ভালোবাসি, কিন্তু ওই অভ্যেস, মানুষ অভ্যেসের দ্বার, একদম অভ্যেস হতে 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 এখন মানে যতই খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানিরও যদি কেউ কেক এনে দেয়, আমি হয়তো জাস্ট মন রাখতে খাই, বিকজ অভ্যেস থেকে বেরিয়ে গেছে। হয়তো খুব টেস্টি, বাট অভ্যেস থেকে বেরিয়ে গেছে। তো একদম সুগার কাট ডাউন করে দেওয়া, সে চায় হোক চিনি, মানে সুগার মানে ডায়াবেটিস থাকুক না থাকুক, 1 কাপ চা খেলেও, দুধ চা, আমি নিজে দুধ চা খাই এবং আমি চিনি ছাড়া খাই, সেটা কোনো রকম কাউকে দেখানোর জন্য না, নিজের শরীরের ভালো রাখার জন্য পুরোপুরি। যে এখানে হোয়াইট সুগার ইউজ হচ্ছে, কফি, চা, পেস্ট্রি, চকলেট, যে কোনো ধরনের মিষ্টি মিষ্টি, তারপরে না আরো বলছি প্রসেস ফুড, যেমন ধরুন একটা কেক, খিদে পেলেও একটা কেক খেয়ে নিলাম, বা যেটা খুব কমন টেন্ডেন্সি থাকে যে আমরা বাচ্চাদের টিফিনে কেক দিয়ে দিচ্ছি, একটা ওই বেকড কেক, শীতকালের কেক। খাবেন, কেন খাবেন না, অবশ্যই খাবেন। আপনি সপ্তাহে 1 দিন খেলেন ঠিক আছে, বা আপনি ওকেশনে খেলেন একদমই ঠিক আছে, কিন্তু ওটাকে নিয়মিত করা যাবে না। তো এই খাদ্যাভ্যাসগুলো যদি প্রত্যেক দিনের অভ্যাস হয়ে যায়, তাহলে এজিং আরো এগিয়ে আসতে পারে। না মানে অভ্যেস হয়ে এজিংটারও পিছবে, সেটাই বলছি। না মানে এই যে খাদ্যাভ্যাস যেটা হ্যাঁ। রয়েছে, যে আমি আমার ইচ্ছে হলো আমি একটা কেক খেয়ে নিই, একদম 100 আমার বার। ইচ্ছে হলো আমি যত সুগার প্রচণ্ড কন্টেন্ট বেশি তেলের থাকে কিছু- আমাদের খাবারে, এবং ফ্রাইড ফুড, আমাদের বাঙালিদের দুটোই প্রিয় খাবার, হ্যাঁ, ভাজা একদম। জিনিস, আর যত কাট ডাউন করবেন আপনার স্কিন এমনি গ্লো করবে। তত এজিং পেছবে। একদম। আর এটা তো ভ্যারি করবে স্কিনের ওপরেও, মানে হ্যাঁ। এজিংটা আমরা আমাদের বেশিরভাগ ইন্ডিয়ান স্কিনে, আমার ঠিক জানা নেই, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, এই বিষয়গুলো তো রয়েছে, কম্বিনেশন স্কিন, এইসব স্কিনের ক্ষেত্রে কার এজিং খুব দ্রুত হতে পারে, কারটা খুব পিছনে যেতে পারে, মানে তাহলে একটু বোঝা যাবে যে আমার স্কিনটা যদি অয়েলি হয় তাহলে হয়তো আমি একটু পরে আমার এজ হবে। খুব ভালো কোয়েশ্চেন এটা, দিস ইজ ট্রু। তো ইন জেনারেল আমাদের ম্যাক্সিমাম যেটা থাকে যে অয়েলি স্কিন পিম্পল হচ্ছে, এই হচ্ছে, ময়শ্চারাইজার লাগায় না, দ্যাটস আ ভেরি বিগ মিথ। ওই আরেকদিন টপিকে ওটাতে আসবো। ইন জেনারেল যাদের ড্রাই স্কিন মানে আমার স্কিনে সিবেশিয়াস গ্ল্যান্ড কম আছে, বা সিবেশিয়াস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটা কম আছে, যেটা আমাদের বডির ন্যাচারাল অয়েল প্রোডাকশন বা প্রডিউস করে। এবার ইন জেনারেল যদি ছোটবেলা থেকে ড্রাই স্কিন হয়, বা থাইরয়েড আছে, বা গ্ল্যান্ডগুলো কম আছে, অয়েল সিক্রিশন হচ্ছে, তাহলে কিন্তু জেনারেলি এজিং তাদের তাড়াতাড়ি আসে। যাদের অয়েলি স্কিন তাদের এজিং এর বা বয়সের ছাপটা একটু হলেও পরে আসে, বিকজ একটা সিম্পল ফান্ডা দিই, একটা স্পঞ্জ ধরুন আমি চোবালাম জলটা নিল, এবার সেটাকে আমি যদি রোদে ফেলে রাখি, জল শুকিয়ে যাবে আধা ঘন্টায়। সেই স্পঞ্জটাকে জলে ডুবিয়ে আমি যদি উপরে একটা ভালো করে ধরুন ভ্যাসলিন লাগিয়ে রেখে দিলাম, দিয়ে রোদে রাখলাম, জল শুকোবে, বাট আরো 3-4 ঘন্টা এক্সট্রা নেবে, কারণ ওই অয়েলের যে লেয়ারটা ক্রিয়েট করছে, যেটা ন্যাচারাল অয়েল, সে কিন্তু ভেতরের জলটাকে ইভাপোরেট হতে বারণ করছে বা বাধা দিচ্ছে, যার জন্য বাইরের টেম্পারেচার বা যাই থাকুক না কেন, স্কিন কিন্তু অ্যাট ম্যাক্স চেষ্টা করবে যে আমার ওয়াটার লেয়ারটাকে ধরে থাকার। এবং এটাই কাজ, যে আমাদের যে সিমেন্টিং মেটেরিয়াল তৈরি হয়, যে স্কিনের সেলগুলোকে ধরে রাখে, সেখানে সেরামাইড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলই থাকে। এই জন্য যখন যারা খুব বেশি পরিমাণে হঠাৎ মাথায় আসে যে জিম করবো, 15 কেজি কমাবো, 20 কেজি কমাবো, জীবন থেকে সব বার করে দেয়, ফ্যাটও পুরো বার করে দেয়, সবার আগে কিন্তু স্কিনে এফেক্ট পড়ে। সো যারা সেটাও করছেন, খুব ভালো কথা, আপনারা সচেতন হয়েছেন এবং হওয়াটাও দরকার। একটু নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান যিনি আছেন একবার কনসার্ন করবেন, বিকজ যে আপনি যেটা রিডিউস করছেন তাতে কিন্তু ফ্যাট দরকার। আমাদের স্কিনের কিন্তু একটা গুড ফ্যাট, বা আমাদের শরীরেও একটা গুড ফ্যাট এইচডিএল বলে থাকে, যেগুলো ওই বাদামে থাকে। আমি যেমন সমস্ত সবাইকেই বলি কিছু সাপ্লিমেন্ট নিতে, নাথিং ব্র্যান্ড স্পেসিফিক, যেমন ধরুন অ্যাটলিস্ট 20-25 বছর হলে একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ক্যাপসুল, একটা মাল্টিভিটামিন যদি হয় নিতে পারেন। যদি আয়রন ঠিক আছে কিনা সেটা দেখতে, আয়রনের বড়ি। ভিটামিন ডি 90% মানুষের কম থাকে, সেটা চেক করে ভিটামিন ডি এর শট নেওয়া, এবং অবভিয়াসলি ডাক্তারের পরামর্শ নেওয়া। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, রাতে শুতে যাওয়ার আগে ম্যাগনেসিয়াম, এই দুটো খুব ভালো এবং কার্যকরী সাপ্লিমেন্ট, এবং এইগুলো কিন্তু স্কিনের এজিংটাকে প্রিভেন্ট করে। এবং তার সাথে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি দিয়েও শুরু করতে পারে, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের পোটেন্সি আলাদা। ভিটামিন সি আছে, অ্যাস্টাক্সান্থিন আছে, গ্লুটাথিয়ন আছে, ওটাও কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট, আইসোপিকনোজেনল আছে।
তো এনএডি, এনএমএন, এগুলো অনেক কিছু, রেসভেরাট্রল, এগুলো আছে। এবার বয়স বুঝে, সময় বুঝে আমি কিন্তু কিছু কিছু মানুষকে, যখন এই যে যেমন আপনি জেনারেল recommend বললাম করবেন। হুম। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আমি কোনো ব্র্যান্ড স্পেসিফিক বলছি না, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আমি রেকমেন্ড করি এবং এটা কিন্তু কাজে দেয়। কার্যকরী। এই এজিং এর ক্ষেত্রে চুল আমাদের একটা অনেক বড় রোল প্লে করে, কারণ মেয়েদের কাছে বিশেষত, আমি ছেলেদের কথাও বলছি, কারণ ছেলেদের কাছেও হ্যান্ডসাম লুকিং মানে তাদের কাছে একটা চুল খুব ভালো দেখার বিষয়, যে মেয়েরা দেখবে চুল। মেয়েদের ক্ষেত্রেও চুলটা সমানভাবে ক্যারি করছে, কারণ অনেক মেয়েই রয়েছে যে লম্বা চুল রাখতে পছন্দ করে, বা ছোট চুল হোক কিন্তু ঘন চুল হোক। ঘন চুল। এই চুলের বিষয়টা, এই যে প্রত্যেক দিন হেয়ার ফল হচ্ছে, আমরা বিশেষত আমাদের মতো পেশায় যারা রয়েছে তাদেরকে প্রত্যেক দিন হিট দিতে হচ্ছে চুলে, যারা হিট দিচ্ছেন না তারপরেও পলিউশনের জন্য চুল পড়ছে। এই যে হেয়ার ফল হচ্ছে, এইগুলোর কারণ তো বোঝা যাচ্ছে যে আমার লাইফের কারণে আমার এগুলো হচ্ছে, কিন্তু এর প্রিভেনশন কি আছে? আমি যখন ডাক্তারের কাছে যাব, সেই ডাক্তারের কাছে গিয়ে প্রথমেই কি করণীয় আমার? প্রিভেনশন মেথড ফার্স্ট একদম যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রথম, সবকিছু শুরু হয় ডায়েট থেকে। কিছু টেস্ট করা, যেমন হচ্ছে আমরা যেটা আমিও লিখি বা সবাইকে দিই, সব টেস্ট না, আয়রন চেক, সিরাম ফেরিটিন, সিবিসি, সিরাম ভিটামিন D3, যদি ভেজিটেরিয়ান হয় B12 চেক করা, এবং তার সাথে হাইপোথাইরয়েডিজম স্টেট আছে কিনা, ফ্রি T3, T4 অ্যান্ড TSH। একটাও প্যারামিটার যদি এর মধ্যে কম থাকে, আইদার ভিটামিন ডি হোক, B12 হোক, আয়রন হোক, তাহলে কিন্তু মারাত্মক চুল পড়ে, এবং মারাত্মক মানে অনেকটা বেশি পরিমাণে চুল পড়ে। এবং হঠাৎ করে হয়তো সেটা দেখছেন, বা হয়তো লাস্ট 3-4 মাস ধরে দেখছেন, তো আগে সেইটাকে রুল আউট করা, যেটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অফ দ্য হেয়ার ফল, নাম্বার 1। নাম্বার 2, যে আমরা রোজ কাজে বেরোচ্ছি, আমরা রোজ সোপ ইউজ করছি, ফেস ইউজ করছি, আমরা কি ঠিক মতো আমাদের মাথাটা ক্লিন করছি? একটা বিশাল বড় মিথ আছে, বা একটা ধরা হয় যে সপ্তাহে একবার শ্যাম্পু করব বা রোজ শ্যাম্পু করব না, তাহলে চুল খারাপ হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। আমরা যেই পলিউশনের মধ্যে থাকি, এবং কেউ যদি ওয়ার্কআউটও না করে বা কোনো যদি খেলাধুলাও না করে, এমনি বেরোলেও দেখবেন একদিন পর মাথা তেলতেলে হয়ে গেছে, এবং অতটা পরিমাণে ধুলো কিন্তু আপনার মাথাতে রয়েছে। সো রেকমেন্ডেড এভরি অল্টারনেটিভ ডেতে ওয়াশ ইউর হেড অ্যান্ড শ্যাম্পু ইউর হেয়ার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাতে আপনার চুল উঠে বেরিয়ে যাবে না যে আমার চুল ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হওয়ার জন্য বাজারে অজস্র কন্ডিশনার আছে, হেয়ার মাস্ক আছে, পোস্ট শ্যাম্পুইং ইউর স্ক্যাল্প, যেটা করতে 2 মিনিট সময় লাগে। শুধু একবার মাথা ধুয়ে নেবেন, একদিন ছাড়া ছাড়া করবেন, তারপরে কন্ডিশনার ইউজ করবেন যেটা আপনার ইচ্ছে, এবং হেয়ার স্ট্র্যান্ডসে লাগিয়ে 5 মিনিট রেখে জলে ধুয়ে দেবেন। তাছাড়া তো লোকে এমনিও স্পা করায়, এই করে, সেগুলো তো আছে, কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন মাথা ধুতে হবে। কেউ যদি রেগুলার ওয়ার্কআউট করছে বা ডান্স করছে বা খেলাধুলা করছে, তাদের দরকার হলে এভরি ডে মাথা ধুতে হতে পারে, উইচ ইজ অলসো ওকে। এবং সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনার চয়েস অফ শ্যাম্পু বা ক্লেনজারটা খেয়াল রাখতে হবে, মাইল্ড হতে হবে, পিএইচ ব্যালেন্সিং থাকতে হবে, কোনো রকম সালফেট বা প্যারাবেন বা হার্শ কেমিক্যাল যাতে না থাকে, এবং সেই হিসাবে একদম ক্ল্যারিফাইং শ্যাম্পু বলে আমাদের আছে, মানে মেডিকেটেড যেগুলো আছে সেইগুলোতে সুইচ করা। বাড়ির বাচ্চা থেকে বুড়ো ওটা সবাই ইউজ করতে পারে। এবং তার সাথে হচ্ছে এছাড়া স্ক্যাল্পে কোনো ডিজিজ আছে কিনা যার জন্য হঠাৎ চুল পড়ে যাচ্ছে, বা কোনো বংশজনিত কারণ আছে কিনা, বা কোনো জেনেটিক কজ হচ্ছে কিনা ডিজিজ, সেটাকেও রুল আউট করতে হবে। এবং সেটাও হুট করেও শুরু হতে পারে, আবার সেটা ওভার দ্য পিরিয়ড অফ টাইমও হতে পারে। আজকাল 16 থেকে 17 বছর মানুষদেরও বা ছেলেদেরও অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া খুব তাড়াতাড়ি আসে। ওয়েট না করে যে পুরো টাক পড়ে যাবে তারপর আমি আসবো, আগে দেখান যে এই হেয়ার ফলটা কি নর্মাল কি অ্যাবনর্মাল। দিনে এমনিও 150 থেকে 100 থেকে 150টা চুল পড়া ইজ ওকে। কখনো যদি তার বেশি পড়ে, 500 থেকে 600টা পড়ছেন, আর আপনি স্টিল ভাবছেন যে ঠিক হয়ে যাবে এই তেল ওই তেল লাগালে, সেটা হবে না, কারণ তার ভেতর নিশ্চয়ই কিছু কারণ আছে, সেই কারণটা খুঁজে বের করে ওটাকে ট্রিট করতে হবে। একদমই, মানে ডক্টর প্লাস আর সেই ধরনের ট্রিটমেন্টও ডক্টর প্লাস প্রোভাইড করবে। ডক্টর প্লাসে যখন দর্শক, আমাদের যারা দর্শকেরা রয়েছেন তারা দেখবেন স্ক্রিনে ঠিক নিচে একটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনারা ডক্টরদের সাথে কানেক্ট, ফোন করতে পারেন, তাদের থেকে টাইম নিতে পারেন, আর সেই টাইম নিয়ে আপনারা আসতে পারেন। এখানে ডার্মাটোলজিস্টরা রয়েছেন, স্পেশালিস্টরা রয়েছেন, তারা রীতিমতো স্কিন থেকে শুরু করে চুল প্রত্যেকটা কিছুর প্রপার আপনাদেরকে রুলস রেগুলেশনস বোঝাবেন, ট্রিটমেন্ট দেবেন। আমাদের ডক্টর প্লাসে আমরা আলোচনা করলাম এতক্ষণ স্কিন আর হেয়ার নিয়ে। ডক্টর প্লাসে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় অত্যাধুনিক প্রযুক্তি, সে কি ধরনের ট্রিটমেন্ট ডক্টর প্লাস প্রোভাইড করতে পারবে,
সেটা একটু যদি বলেন। প্রথমত পেশেন্ট হিসেবে যখন আসবেন, প্রথমত আমি দেখবো যে কি রোগ হয়েছে, রোগ আছে না শুধু এজিং হচ্ছে, না শুধু হেয়ার ফল হচ্ছে, তার কি কারণ আছে, মেডিসিন থাকবেই, ঠিক আছে। ওষুধপত্র সেটা হচ্ছে নর্মাল, যাতে আপনার এফেক্ট হবে, সাইড এফেক্ট হবে না, 1 নম্বর। সেটার পরবর্তী যখন একটা রোগ মানে চামড়ার সেই দাগ হোক বা মিলাজমা হোক, ছাই পড়া হোক, মুখে আঁচিল হোক, ব্রণ হোক, আরো খুব কমন যেগুলো আমরা দেখি কোনো রকম সোরিয়াসিস হোক বা এগুলো হোক, এই বা মাথার চুল পড়ে যাওয়া হোক, যখন ওষুধে কন্ট্রোল হবে না বা আমরা ফাস্টের রেজাল্ট দিতে চাই বা দুটো ট্রিটমেন্ট একসাথে চলতে চাই, সেই ক্ষেত্রে অনেক ধরনের ট্রিটমেন্ট হয়। ফর এক্সাম্পল পিগমেন্টেশন, মেলাজমা, সেইগুলোর জন্য আমরা কেমিক্যাল পিল করতে পারি। আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল পিল আছে, কেমিক্যাল পিল একটা বিশাল বড় বই ইটসেলফ। কোন স্কিনের জন্য এবং ব্রণর জন্যও করা হয়, প্রত্যেকটার ইন্ডিকেশন আলাদা। আমরা লেজার ট্রিটমেন্ট করতে পারি কারোর যদি অতিরিক্ত চুল থাকে বা আমরা হাইপারট্রাইকোসিস মানে গায়ের লোম খুব মোটা বেশি বা মুখ থেকে অ্যাবনর্মালি গোফ দাড়ি চুল বেরোচ্ছে, সেই ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট করা এবং পার্মানেন্টলি চুল ওঠানো। কোনো যদি গালে ক্ষত থাকে, মানে ব্রণ ছিল, ব্রণ থেকে গালে স্কার হয়ে গেছে, ডিপ্রেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে MNRF ট্রিটমেন্ট আছে। চুল পড়ে যাচ্ছে, চুলের টাক পড়ে গেছে, মানে লিটারেলি গ্রেড 6 পেশেন্ট টাক পড়ে গেছে, নিয়মিত প্রতি মাসে GFC এবং অল্টারনেটিভলি এক্সোজোম করে তারা ভালো রেজাল্ট পেয়েছে। রিঙ্কলস আছে, তার জন্য বোটুলিনাম টক্সিন এবং অ্যান্টি এজিং এ যেটা অনেকে চায় যে আমার ফেসটা একটু লিফট করব বা একটু যেন মুখটা ভরাট লাগে বা চোখের কোটরে গর্ত পড়ে গেছে, সেই ক্ষেত্রে অত্যাধুনিক ফিলার্স করা। এবং যেটা মোর ইম্পর্টেন্ট, এখন যেটা মোস্টলি আমরা করি, এটাকে বলা হয় রিজেনারেটিভ ট্রিটমেন্ট। মানে বয়স হয়তো এখনো পড়েনি বা বয়স পড়ে চামড়া ঝুলে পড়ে যায়নি বা একদম দাগ পড়েনি, কিন্তু সেটা যাতে 30 বছরে না আসে তার জন্য কিছু রিজেনারেটিভ ট্রিটমেন্ট করা, যার মধ্যে PDRN, এক্সোজোমস, GFC উইথ মাইক্রোনিডলিং। এটা কি করে আমাদের বয়স হওয়াটাকে পিছিয়ে দেয়, অনেকটা পিছিয়ে দেয়, যাতে হয়তো আপনি বেশি কিছু ট্রিটমেন্ট করছেন না, শুধু বাড়িতে স্কিন কেয়ার করলেন এবং তাতে কিন্তু 40 বছর হয়ে গেল, 45 বছর হয়ে গেল, কিন্তু সেই ছাপটা তখন অবধি পড়েনি। বেসিক্যালি মেনটেন করা। একদমই। আর এই ট্রিটমেন্ট অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ডক্টর প্লাস আপনাদেরকে প্রোভাইড করে। আমি আবারও একবার জানাবো যে আমাদের যে স্ক্রিনটা রয়েছে, সেই স্ক্রিনে দেখবেন হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বার থেকে আপনারা ফোন করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এখানে ডার্মাটোলজিস্টরা রয়েছেন, স্পেশালিস্টরা রয়েছেন, এখানে আসবেন, আপনারা কথা বলবেন। বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার একেবারে উল্টো দিকেই ডক্টর প্লাস, সেখানে আপনারা আসুন, অত্যাধুনিক প্রযুক্তিতে ট্রিটমেন্ট নিন। আপনাদের কি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আপনারা ডক্টরদের সাথে কথা বলুন, সেই মতো ট্রিটমেন্ট নিন, আর নিজেকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আর আপনার যে কনফিডেন্ট, সেটা আবারও একবার নিজের সাথে করে নিয়ে যান। নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। ডক্টর প্লাসের প্রোগ্রাম আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ডক্টর, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।